কারণ তারা ইন্ডিপেন্ডেন্টলি, তারা মুজিবনগর থেকে অর্ডার নিত না, তারা নিজেরাই কি করতো তারা নিজেরাই জানে। বলেছি যে তারা ইন্ডিয়ার কন্ট্রোলে ছিল। আর মুজিবনগরের কাহিনী, মুজিবনগরের যে মুক্তিযুদ্ধ, এটা মুজিবনগর হেডকোয়ার্টার আন্ডারে, জেনারেল ওসমানীর আন্ডারে আমরা করেছি। আর আমি বললাম তো যুদ্ধের সময় আমি ফ্রন্টে ছিলাম, ভিতরে কি হয়েছে অত কিছু জানি না, এসব পরবর্তী কাহিনী। যে মুজিব বাহিনী, কাদেরিয়া বাহিনী, এরা মোস্টলি দে ওয়ার পলিটিক্যাল ফোর্সেস, পলিটিক্যাল ইন্টেনশনে তাদেরকে ব্যবহার করা হয়, এবং তার কমান্ডে ছিল, কন্ট্রোলে ছিল ভারতীয় বাহিনী। এখন এবং তারা এই বাহিনীটা বিভিন্ন জায়গায় ডাকাতি, ধর্ষণ এইসবের সাথেও জড়িত ছিল, এগুলো কি সত্য? শুনেছি আমি এসব ব্যাপারে জানি না, শুনেছি। কারণ তাদের কাছে হাতিয়ার ছিল, করতে পারে। এবং শুধু যে কাদেরিয়া বাহিনীর, মুজিব বাহিনী করেছে না হয়, অন্যান্য মুজিব বাহিনীর মানে অন্যান্য মুক্তি বাহিনীর মধ্যে ছিল, সবাই হাতিয়ার সারেন্ডার করে নাই, ওনারা রেখে দিয়েছে। এসব নিয়ে অনেক মানে অন্য বাহিনীরা করতে পারে। তো সেটা আমি অত ডিটেল জানি না। এখন যে তুমি প্রশ্ন ছিল যে কাদের সিদ্দিকের রোলটা, শুনেছি 15ই আগস্টের পরে তার পার্সোনাল একটা লয়ালটি ছিল শেখ মুজিবুর প্রতি। সে নাকি ইন্ডিয়াতে ভাগে যায়, সে কিছু একটা মানে প্রতিবাদ করার চেষ্টা করছিল, প্রতিহত করার চেষ্টা করছিল, সাকসেসফুল হয় নাই। সে মানে কয়েক বছর ইন্ডিয়াতে থেকে আবার চলে আসছে। হি ইজ এ ভেরি কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার। এবং যুদ্ধের পরে রেস করছে, কি ঘটনা ঘটেছে এটা সবাই জানা, বিহারীদেরকে নিয়েছে, কি ব্যানার্জি মারছে, ইটস এ দুঃখজনক কাহিনী। ধরেন আপনাকে যদি জিজ্ঞেস করি যে কাদের সিদ্দিকী এই যে আর্মি স্টেডিয়ামে যে মানুষগুলোকে মানে বন্দুকের এই যে বেয়নেট দিয়ে গুটিয়ে তারপরে মারলো, চোখ উঠিয়ে ফেললো, এটার জন্য কি তার বিচার হওয়া উচিত না? মানে সেটা তো তখন তো যুদ্ধ চলছিল না। আমি যা কাহিনী শুনেছি, আমি তো এগুলো চোখে দেখিনি, এগুলো কাহিনীর ছবিও দেখেছি। তো কাদের যে স্টেডিয়ামে যে ঘটনা ঘটছে, ইটস রেকর্ডেড ইন্টারন্যাশনাল, এভরিবডি নোজ। আমি শুনেছি কাদের সিদ্দিকী নাকি সাথে সাথে, তখনও কিন্তু মুজিবনগরের সরকার ঢাকায় আসে নাই, যে তাজউদ্দিন তখনও কলকাতায়, সে নাকি কলকাতা ছুটে যায়। সে মনে করেছিল যে তার বিচার হতে পারে, ওখানে যায় নাকি তাজউদ্দিন, এটা আমার কাহিনী, শোনা কাহিনী, আমি সঠিক জানি না। সে ছুটে গেছে, যায় ওনাকে বলল যে এই কাহিনী যে মানে ইয়েতে স্টেডিয়ামে যে ঘটনা ঘটছে, এটা যেন জনসম্মুখে না আসে, এবং এটা যেন কোনো বিচার না ঘটে, নাহলে কিন্তু আমার আন্ডারে এখনো অনেক সৈন্য সামন্ত আছে, আমি গন্ডগোল করতে পারি। চিন্তা করে তখনকার সিচুয়েশন বাংলাদেশে ফ্লুইড, এখনো কোন দিকে ঘটনার মোড় নেয় বলা মুশকিল। এই জন্যই হয়তো তাজউদ্দিন মানে হাও বলে নাই, নাও বলে নাই, কিছু না বলে নাই, ঠিক আছে আপাতত ওদিকে আমরা যাচ্ছি না, কাদের সিদ্দিকী চলে আসছে। ইয়েস, তোমার কথা ঠিকই, বিচার হওয়া উচিত ছিল, কিন্তু করবেটাকে? তারপরে এখনো মামলা হওয়ার সুযোগ আছে, সেটা ইয়েস এখনো আছে যদি ইনভেস্টিগেশন ঠিক মতো করা হয়। অথচ তারপরে তো কাদের সিদ্দিকী আনুষ্ঠানিকভাবে শেখ মুজিবের হাতে তার অস্ত্র সারেন্ডার করে স্টেডিয়ামেতে, বিরাট মানে ফ্যানফেয়ারের মাধ্যমে ওগুলো শো দেখানো, কিন্তু সব দেওয়া হয় নাই। লোকজন অনেকে এখনো আছে, এবং কাদেরিয়া বাহিনী পরে রক্ষী বাহিনীতে যোগ দেয়, এবং রক্ষী বাহিনী দেশের মধ্যে কি করেছে এটা সবাই জানে। তারপরে এবং ইয়েকে কাদের সিদ্দিকীকে তোমরা যারা টাঙ্গাইলের গভর্নরও বানানো হয়েছিল বাকশালের আন্ডারে, আনফর্চুনেটলি সেটা তো হয়। তো তারপরে তোমার প্রশ্ন কি ছিল? স্যার আমি ডিরেক্ট একটা প্রশ্ন করি স্যার, আমি জানি না প্রশ্নটা আপনাদের জন্য। কাদের সিদ্দিকের কথা বললাম তো, সে ওই তার রোল ছিল যুদ্ধের সময়। পরবর্তী পর্যায়ে পৌঁছেছে মানে 15ই আগস্টের পরে সে ইন্ডিয়াতে ভাগে যায়, গন্ডগোল করার চেষ্টা করলো, কিন্তু কোনো ইফেক্টিভ কিছু করতে পারে নাই। তারপর দেশে চলে আসে, এখন তো রাজনীতি করতেছে। আচ্ছা স্যার, আমি মানে প্রশ্নটা আপনার জন্য বিব্রতকর হবে কিনা জানি না, তারপরে প্রশ্নটা করে ফেলি, আমি আপনার কাছে উত্তরটা চাই আর কি। অনেক মানুষ এই প্রশ্নটা বিভিন্ন জনকে করে, অনেকের মাথায় আসে। এই যে 15ই আগস্টের ঘটনা, আপনার সাথে আমার দীর্ঘদিনের পরিচয়, আমি জানি যে আপনার রোল কি ছিল। আজকে যা বলেন এগুলো অনেক আগেও আমাকে বলেছেন যে ওই ঘটনার সাথে সরাসরি আপনার সঙ্গে আপনার মূলত দায়িত্ব ছিল যে রেডিও স্টেশনটা দখলে নেওয়া এবং সেটার নিয়ন্ত্রণ রাখা। যারাই ঘটিয়েছে, যেভাবেই ঘটেছে, আপনি ওইটার পার্ট। কখনো মনে হয়েছে যে এই শেখ হাসিনা এবং শেখ রেহেনা এই দুইটাও সেই দিন মানে নাই হয়ে যাওয়াটা মানে উচিত ছিল, এরকম মনে হয়েছে স্যার কখনো?
এখন দেখো, সেদিনের ঘটনায় 32 নম্বরে কি হয়েছে আমি সেটা বলেছি, কিভাবে যে লোকজন মারা গেছে, মারা পড়ছে সেটা আমি বলেছি। একটা কথা, সবাই বলে যে মুজিবকে হত্যা করা হয়েছে, হত্যা করা হয়েছে, এবং শেখ হাসিনা যে বিচার করেছে ওই হত্যার বিচারই করেছে। কিন্তু আমি বলি না, মুজিবকে কেউ হত্যা করেনি। মুজিবের মৃত্যু মুজিব নিজেই ডেকে এনেছে। গত মুজিবের 44 মাসের রাজত্বকালে দেশে যে কি অনাচার অবিচার হয়েছে সেটারই পরিণতিতে মুজিবের এই পরিণতি হয়েছে, এবং মুজিবকে যেতে হতো। আরেকটা জিনিস, সেদিন মুজিবকে হত্যা করার প্ল্যান ছিল কি না ছিল সেটাও আমি সঠিক জানি না, কিন্তু পরবর্তী পর্যায়ে বলছি, আগে রশিদের বক্তব্যে বোঝা গেছে যে তাকে ওখান থেকে অ্যারেস্ট করে নিয়ে এসে পরে একটা সামারি কোর্ট মার্শাল করে ওর মাধ্যমে তার এক্সিকিউশন করার হয়তো ওদের প্ল্যান ছিল। তবে এটা সত্য, মুজিবকে জীবিত রেখে কোনো পরিবর্তন তখন আনা যেত না। মুজিব যেরকম শক্তিশালী, তার আন্ডারে যেসব বাহিনী টাহিনী যেরকম কাজ করতেছিল, তখন মুজিবকে জীবিত রেখে কিছু পরিবর্তন মানে আনা সম্ভব ছিল না। এটা অনেক মানে সিভিলের লোকজন অনেকেই আমাদের কাছে এটা বলেছে যে মুজিবকে যেতে হতো। তবে যেভাবে মুজিব মারা পড়ছে দুঃখজনক ভাবে, আমিও দুঃখিত যে এইভাবে আমরা মুজিবের যাওয়াটা কেউ কল্পনা করে নাই, বা মুজিবের বাসায় যেসব লোকজন মারা গেছে বা অন্যান্য টার্গেটে যেসব মানে যারা লোকজন মারা গেছে তাদের কোনো পলিটিক্সের সাথে কোনো যোগাযোগ ছিল না, এর জন্য আমরা দুঃখিত। তবে হয় কি, এমন একটা বড় ঘটনা, এমন একটা কুতে, যা একটা যুগ পরিবর্তনই একটা ঘটনায়, ঐতিহাসিক ঘটনায়, যে কিছু লোক মারা পড়া এটা অনাকাঙ্ক্ষিত কিছু না, এরকম হয় নাই। তবুও আমি বলবো যে দুনিয়ার যত কুর ইতিহাস যদি তুমি দেখো, তার সাথে অনেক বেশি হতাহত হয়েছে। সেই ক্ষেত্রে 22 জন লোকের মৃত্যু সেদিন বিরাট কিছু না। এটা একজন আমেরিকার একজন জজ সাহেব এই মতামত দিছে যে 15ই আগস্ট যে অসাধ্য সাধন করেছে দেশের জন্য, যে ভবিষ্যতে যে ডেমোক্রেসির প্রক্রিয়াটা মানে নিয়ে এসেছে, সেই তুলনায় 15 জন লোকের মৃত্যু কিছুই না। যেখানে বাংলাদেশে প্রতিনিয়ত লোক বিভিন্ন কারণে পলিটিক্সে খুন খারাপি হচ্ছেই যাচ্ছে। অতএব এটা দুঃখজনক, সেদিন লোকজন যেভাবে মারা পড়েছে, এটা অন্যান্য লোকের কি জানা, আমার মতে আমরা এরকম কল্পনা করিনি, এরকম হতে দেওয়া হয়নি। তবে মুজিবকে জীবিত রেখে এটা কখনো চেঞ্জ আনা সম্ভব ছিল না। আচ্ছা স্যার, মানে এই যে 72-এর পর থেকে 75-এর আগ পর্যন্ত শেখ মুজিবের এই যে সময়টা মানে কেমন ছিল, একটু আপনারা তো ওই সময় নিজের চোখে দেখেছেন, এটা আমাদের আগ্রহ আছে জানার। ওকে ওকে শেখ মুজিব যখন বাংলাদেশে আসে 10ই জানুয়ারি 1972, তুমি তখন নিজেই, তোমার জন্ম হয় নাই, যদি কাহিনী টাহিনী শুনে থাকো, ছবি টবি দেখে থাকো। দি রিসেপশন ই রিসিভড ইন ঢাকা এয়ারপোর্ট এবং পরে সরওয়ার্দী উদ্যানে লোকজনের ভালোবাসা যেরকম পেয়েছে, দুনিয়ার কোনো নেতা এরকম পেয়েছে বলে আমার মনে হয়। কারণ এটা সত্য যে 71-এর আগে মুজিবের অবদান ছিল বিভিন্ন, এটা অস্বীকার করা যায় না, বহু অবদান ছিল, লোকজনকে জাগ্রত করা, পাকিস্তানের এগেনস্টে করা। কিন্তু দুঃখজনকভাবে যেই মুজিব সারা জীবন যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে মানুষের মানে গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য, হিউম্যান রাইটসের জন্য, আর তিনি ক্ষমতায় বসে কিছুদের মধ্যে এগুলো সব পাল্টে গেলেন, বনে গেলেন বিরাট একজন স্বৈরাচার, অত্যাচারী স্বৈরাচার। এটাই আশ্চর্যের ব্যাপার। মুজিবের 71-এর আগের মুজিব একরকম, 71-এর পরের মুজিব একরকম।